নমস্কার, আমি দেবযানী, আপনাদের সকলকে স্বাগত। আর আজ আমার সঙ্গে আড্ডায় রয়েছে আমাদের সকলের প্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য। আমাদের চ্যানেলের তরফ থেকে প্রথমেই জানাই স্বাগত। অনেক ধন্যবাদ। আসলে এই মুহূর্তে মানে আমরা যখন ইন্টারভিউ নিচ্ছি বা যে সময়টা, একটা অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে আমরা চলেছি, যে সময় আমরা সবসময় একটা কথা বলি, সময় কথা বলে, সময় বয়ে যায়। কিন্তু কিছু কিছু সময় থাকে যখন বোধহয় আমরা স্তব্ধ হয়ে যাই, কোনো কথাই আসলে মুখ থেকে ঠিক বেরোয় না, কাজ ঠিকভাবে হয় না। আমার মনে হয় এই ফেজটা এই মুহূর্তে অনেকেরই হচ্ছে। এবং আমি যদি তোমার কাছে আসি, কারণ আরও এই কারণে, এই মুহূর্তে তোমার একটা শুটিং হওয়ার কথা ছিল এবং এই দুটো শুটিং আমি জানি হচ্ছে আর ব্রেক হচ্ছে। এটা বোধহয় একটা অদ্ভুত এক একটা ছবি বা এক একটা ওয়েব সিরিজ, একটা অদ্ভুত টার্ময়েলে পড়লে আমরা বলি একটু থাক, ওটার এখন সময় নয়। আসলে আমি তো আর 5 জন মানুষের থেকে একটু আলাদা, আমার ভাবনা চিন্তাও আলাদা। আমি একটু ঈশ্বর বিশ্বাসী, আমি একটু গ্রহ নক্ষত্রে বিশ্বাস করি। তো এক একটা টাইম পরে তুই যেটা বললি যে এক একটা সময় আসে, মানে এক একটা সময়ের এক এক রকমের বিচার হয়, যে এক একটা সময় পরে এক একটা সময়ের এক এক রকম বিচার হয়। আর এক একটা সময় আসে যে সময়টা শুধুমাত্র ইতিহাস তৈরি করার জন্য আসে। তো এই সময়গুলো কীরকম ধরে আসে, চন্দ্র মানুষ, সূর্য মানুষ এরকম পরে। চন্দ্র মানুষে কি হয়, মানুষের খুব উন্নতি হয়, শিল্পীদের খুব উন্নতি হয়, আমাদেরও হয়েছে। শিল্পীদের খুব উন্নতি হয় এবং বোঝা যায় চন্দ্র মানুষে মানুষজন অনেক ভালো থাকে, শান্তিতে থাকে, মোটামুটি যাই হোক না কেন একটা ঠিক আছে মেনে নিলাম, স্থির পরিস্থিতির মধ্যে চলতে থাকে। এখন যে অবস্থাটা পড়েছে, এখন চন্দ্রমানের সূর্য মানুষ সব কেটে গেছে, গিয়ে একটা অদ্ভুত দশা চলছে। এই দশাটায় কি হয়, এই দশাটা হচ্ছে যুদ্ধের দশা। কোনো অ্যাস্ট্রোলজার বা কোনো খুব ভালো যারা জ্যোতির্বিজ্ঞানী তারা বলবে যে এই যে দশাটা পড়েছে, এখন যে গ্রহ নক্ষত্রের অবস্থাটা আছে, তাতে হয় কি, তাতে মানুষের মধ্যে অস্থিরতা তৈরি হয় এবং তার সঙ্গে এটা যুদ্ধের বার্তা দেয়, যুদ্ধের বার্তা বয়ে আনে। এই রকমের প্ল্যানেটারি যে সিস্টেমটা, সেটা যুদ্ধের বার্তা বয়ে আনে এবং সেটা ইতিহাস সৃষ্টিতেও সাহায্য করে। মানে যে ঘটনা কোনোদিন আমরা এক্সপেক্ট করিনি, যেটা কোনোদিন ভাবতে পারিনি যে এটা হয়, সেটাই হবে বা হচ্ছে। এখন হচ্ছে সেই সময়টা পড়েছে। সুতরাং এই সময়টায় যে আমরা সবাই স্থির থাকবো না, যেরকম সব কিছু চলছিল আর কি সেরকম চলবে না, একটা অস্থির অবস্থার মধ্যে দিয়ে আমরা সবাই যাব। এই যে ডেলি রুটিনগুলো আমরা মেনটেন করি সেগুলো সবই করব, কিন্তু তার মধ্যে সারাক্ষণ একটা অস্থিরতা থাকবে। এটা হবে এই অবস্থাতে, এটা প্রত্যেকের জীবনেই হচ্ছে এবং প্রত্যেকেরই উপর কম বেশি হলেও প্রভাব পড়ছে এটার। সুতরাং এখন অবস্থাটাই সেটা এবং এই অবস্থাটার আমরা সবাই সাক্ষী হয়ে থাকব এবং দেখা যাক আমরা কোথায় যাই এবং কি হয়। আমরা তো সবসময় জানি পুজো আসা মানে বা আরও অন্য সময় সাধারণত আমাদের যে বিষয়গুলো নিয়ে আড্ডা হয়, যে বিভিন্ন চরিত্র, এই ছবি আসছে, যেটা হয়ে থাকে আর কি, সব মিলিয়ে যদি একটু আসি তাহলে এই 2024 রানিং 2023 পুজো ছিল মাকে ছাড়া, প্রথম পুজো ছিল মাকে ছাড়া। 2024 মায়ের অপূর্ণতাকে পূর্ণতা দেওয়ার পুজো। এখন যে ঘটনাটা মায়ের অপূর্ণতাকে পূর্ণতা দেওয়ার, একদমই যখন একটা বিচার হয় এবং সঠিক বিচার হয়, তখন অনেকের আত্মার শান্তি হয়, একটা মানুষের ভেতর থেকে আত্মার শান্তি হয়। তো এবারের পুজোটা আমি মনে করি যে এবারের পুজোটা খুব সিগনিফিক্যান্ট, খুব ইঙ্গিতপূর্ণ একটা পুজো মানেই আমরা যেটা কোভিডের সময় হয়েছিল, কোভিডের পুজোটা আমার সেই সময় কোভিড হয়েছিল, কোভিডের পুজোর সময় আমার কোভিড হয়েছিল, আমার বাড়ি বাঁশ দিয়ে ঘিরে দিয়ে গিয়েছিল, আমার মনে আছে। আমার বাড়িটা প্রথম কোভিডে আমাদের বাড়ির সবাই কোভিড হয়েছিল এবং আমি
আমি সেদিন রিয়েলাইজ করেছিলাম যে পুজো কত খারাপ হতে পারে, পুজো কত খারাপ হতে পারে, কিন্তু এবারে দাঁড়িয়ে আমার সেটা মনে হচ্ছে না। আমার এটাই মনে হচ্ছে যে পুজো কতটা ইঙ্গিতপূর্ণ হতে পারে। কারণ আমরা সবাই তাকিয়ে আছি একটা দিকে, একটা ভাব, একটা প্রত্যেকটা মানুষ একটা লক্ষ্যে তাকিয়ে আছে যে কি হবে। একটা ছোট থেকে বড়, যে একটা কুঁড়ি আর যে ঝরে যাবে সেই ফুলটা পর্যন্ত একটা দিকেই তাকিয়ে আছে, যে একটা বিচার এবং কি হবে আমরা কেউ জানি না, কি হবে এর দিকে তাকিয়ে আছি। তো তার থেকে বড় পুজো আর কি হতে পারে? পুজো মানেই হচ্ছে যে আমরা সমস্ত শোক আর কষ্টগুলো ভুলে গিয়ে পুজোর ওই কটা দিন আনন্দে মেতে উঠি। যার জন্য সবাই বলে না যে পুজো এসে গেছে, বাঁশগুলো এবার প্যান্ডেলের কাজেই লাগান, তো বা কাঠিগুলো ঢাকেতেই ব্যবহার করুন, এই জন্য বলে। কারণ পুজোর সময় আমরা সমস্তটা ভুলে যাই। পুজোর সময় কত মানুষ কাজ পায়, পুজোর সময় প্রত্যেকের মুখে হাসি ফোটে। যাদের কিছু থাকে না তারা একটা বেলুন নিয়েও খেলে পুজোর সময়। পুজো হচ্ছে প্রত্যেকটা মানুষের জীবনে খুব আনন্দের, খুব ভালো লাগার, এবং আমরা সবাই চাই এই পুজোটা সবার ভালো লাগার হোক, সবার আনন্দের হোক। মানুষ যেটা চাইছে সেটাই হোক, প্রত্যেকটা মানুষ যেটা চাইছে সেটাই হোক। এই পুজোয় সবাই ভালো থাকুক, আনন্দে থাকুক, এবং মানুষ যেটা চায়, মানুষ যেটা চাইছে এখন, যেটা সিকিউরিটি, সুরক্ষা, আমরা তো ঈশ্বরের কাছে সবার আগে কি সুস্বাস্থ্য এবং সুরক্ষার জন্য প্রার্থনা করি। আমরা যখনই দেবতার সামনে দাঁড়াই সবার আগে কি বলি? আমায় সুস্থ রাখো, আমায় সুরক্ষিত রাখো। সেটাই তো আমরা চাইছি। হয়তো কোর্টের কাছে চাইছি, হয়তো প্রশাসনের কাছে চাইছি, হয়তো সরকারের কাছে চাইছি, এন্ড অফ দ্য ডে তো ভগবানের কাছেই চাইছি যে আমায় সুরক্ষা দাও। ছবি, নানা চরিত্র, আরও তার সঙ্গে আরও অনেক কাজ ছিল, কিন্তু নতুন নতুন কাজ ছিল, মানে যে কাজগুলোর মধ্যে দিয়ে অনেক বেশি মানুষের কাছে পৌঁছানো গেছে। তো সেই বছরটাকে কিভাবে দেখা যাচ্ছে? এই বছরে আমার সব থেকে বেশি সাকসেস হচ্ছে এটা আমাদের গল্প। তার কারণ হচ্ছে আমি যে একটা জিনিস এক্সপেক্ট করিনি, কিন্তু সেটাই হয়েছে এই ছবিটার ক্ষেত্রে। ছবিটা একটা ইতিহাস তৈরি করে ফেলেছে। এমন একটা সময় রিলিজ হয়েছে যে সময় কেউ ছবি দেখে না, এবং সেই সময় ছবিটা সুপার হিট হয়েছে। তারপরে প্রত্যেক অভিনেতা অভিনেত্রীর ইচ্ছে থাকে যে তার পুজোয় একটা ছবি রিলিজ হোক। পুজো এবং ক্রিসমাসে এই দুটো আমাদের কিন্তু খুব আশা থাকে, কারণ এই সময় মানুষ সব থেকে বেশি ছবি দেখে। ক্রিসমাসের ছবিটা রেডি হয়ে গেছে, ওটা মানুষের ছবি ছিল, মানুষের ছবিটা করে ফেলেছে। আর যেটা পুজোয় রিলিজ হওয়ার কথা ছিল সেই ছবিটা নিয়ে প্রথম বিতর্ক শুরু হয় এবং ইন্ডাস্ট্রি স্ট্রাইক হয়। এবং ছবি জিনিস, এই ছবিকে কেন্দ্র করে আমরা ইন্ডাস্ট্রির অনেক ঘটনা দেখেছি, আমরা ইন্ডাস্ট্রির অনেক সময়ের সাক্ষী, অনেক কিছু, অনেক পরতের চেঞ্জ দেখেছি, অনেক কিছু দেখেছি, কিন্তু পার্টিকুলার এই ছবিটাকে কেন্দ্র করে যে ইতিহাস হলো সেটাও কিন্তু অদ্ভুত একটা, তার সঙ্গে কোথায় যেন আমাদের জীবনের ইতিহাসও একটা কোইন্সিডেন্স হলো। এবং এই ছবিটার যেটা অদ্ভুত ব্যাপার হলো যে ছবিটা তো বিভিন্ন কারণে হলো না মিন্স দুদিন ছবিটা শুটিংও হলো, তারপর ছবিটা বন্ধ হয়ে গেল। এবং ছবিটা কেন হলো না তার একটা ঘটনা আমরা যেটা আভাস পেলাম, যে অনেকেরই মনে হয়েছে, যারা নির্মাতা তাদের মনে হয়েছে যে এই ছবিটার গল্পটা এবং বর্তমান পরিস্থিতির গল্পটা অনেক ক্ষেত্রে এক হলেও হতে পারে হয়তো। কিন্তু আমরা দেখেছি হামি যখন রিলিজ হয়েছিল, হামির সময় সিমিলার ঘটনা ঘটেছিল। হামির শুটিং হয়ে গেছে, হামির শুটিংয়ের পোস্ট প্রোডাকশন কমপ্লিট হয়ে গেছে, তারপরে এরকম একটা ঘটনা ঘটেছিল স্কুলে, আমরা জানি। এবং সেইটাতে শিবুর এতটাই কনফিডেন্স ছিল, শিবু বলেছিল এই কারণেই আমার ছবিটা সুপারহিট হবে, এবং হামি একটা ইতিহাস, একটা কাল্ট। তো যাই হোক, আজকে যে ঘটনাটা ঘটেছে সেটা হামির মতো নয়, সেটা হয়তো আরও সেন্সিটিভ, সেটাও যথেষ্ট সেন্সিটিভ একটা ইস্যু ছিল। আজকে যে ঘটনাটা ঘটেছে এই ঘটনাটা তো একটা বর্বর ঘটনা, একটা, আমি কি বলবো, মানে আমার ঠিক ভাষাটা আসছে না কোন ভাষায় ব্যাখ্যা করা যায় এই ঘটনাটা। এবং এই রকম ঘটনা কিন্তু সিমিলারলি ঘটে চলেছে। যেরকম আমি কিছুদিন আগে কলকাতার বাইরে ছিলাম, সেখানেও এই ধরনের, এই আবহাওয়ার মধ্যেই একটা ঘটনা ঘটেছে, এবং 6 জন মানুষ মিলে মেয়েটাকে অত্যাচার করেছে, এবং পাড়ার লোককে, বাড়ির লোককে বলে গেছে কেউ যদি একটা কথা বলে কেটে কিন্তু ঝুলিয়ে দেবো। তারা কিন্তু কোনো এফআইআর করতে পারেনি, কিছু করতে পারেনি। সো আমি কেন বলছি যে মানুষ যেটা চাইছে সেটা হওয়াটা দরকার, এই কারণে দরকার, আমাদের প্রত্যেকের জন্য দরকার। কেন বাবা মাকে শেখাতে হবে তুমি কোনো কথা বলতে যাবে না, তাহলে তুমি বিপদে পড়বে, কারণ সত্যিই বিপদে পড়ে মানুষ কথা বলতে গিয়ে,
সত্যিই তার ক্ষতি করা হয়? আমাকে আমার দাদাকে আমার পাড়ার ছেলে বলেছিল যে ও তো মার্ডার হয়ে যাবে, ওকে তো মার্ডার করে ঝুলিয়ে দেওয়া হবে, ও তোর বোন যা করছে আর যেরমভাবে ঘুরে বেড়ায়, যেরমভাবে কথা বলে, তাতে ও যে কোনো দিন মার্ডার হবে। দাদাকে বলেছিল? আমার দাদা তো ভোলা ভালা মানুষ ছোটবেলা থেকে। তো একটা সময় আমি যখন হাওড়াতে ছিলাম তখন আমার এটা নিয়ে এসে বাড়িতে দাদা আমাকে এসে বলেছিল তোমাকে মারবো, তুমি যদি বাইরে গিয়ে আর ফটফট করবে আর এরম ভাবে কথা বলবে আর রাত করে বাড়ি ঢুকবে। যে ছবিটা নিয়ে আমরা কথা বলছিলাম, সেই ছবিটা একটা কাল্ট ছবি হয়েছে, ইতিহাস সৃষ্টি করেছে। তাছাড়া আর কোন কোন ছবিগুলো? তাছাড়া 5 নম্বর স্বপ্নময় লেন, ওটা তো পুজোর সময় রিলিজ হবে, পুজোর সময় নয় সরি, 5 নম্বর স্বপ্নময় রিলিজ হবে শীতকালে, ওটা ক্রিসমাসের আগে বা পরে। আমার একটা ওয়েব করার কথা ছিল, তুই জানিস, যে ওয়েবটা পুজোর সময় রিলিজ হলে দারুণ হতো ওয়েবটা, কিন্তু ওয়েবটা শুটিং বেলগাছিয়া রাজবাড়ি ছাড়া করা যাবে না। এবার বেলগাছিয়া রাজবাড়ি হচ্ছে ওর মেন সেট, ও যতদিন শুটিং করতে হবে বেলগাছিয়া রাজবাড়িতেই করতে হবে, এবং এই অ্যাজিটেশনের জন্য এখন সেই শুটিংটা বন্ধ আছে। এই দুটো আমার মেন। আমার বম্বেতে একটা কাজ করার কথা চলছে, কিছুক্ষণ আগেই তোর সঙ্গে আলোচনা করছিলাম, সেটা নিয়েও একটা তারে নাড়ে চলছে। আমি বললাম না, টাইমটাই একটা গন্ডগোলের টাইম, একটা সময়ের, কিন্তু এই সময়টা 31 অক্টোবরের মধ্যে ঠিক হয়ে যাবে। এই কাজটা সত্যি আশা করছি হোক, এবং সেখানে একটা দুর্দান্ত চরিত্র, এবং সব মিলিয়ে এই কাজটা হলে কিন্তু সেটাও আর একটা অন্যরকম ইতিহাস হবে সময়ের সাথে সাথে। কাজ তো সবসময় পছন্দ হয় না, এটা একটা পছন্দ হয়েছে, কিন্তু এখন সব জায়গায় কি হয়, একটা মিডিয়েটর কাজ করে। আগে কি ছিল, আগে ছিল যে ডিরেক্ট আমাদের কাছে কল আসতো। আমি যখন রেশরাজেও কাজ করেছি তখন ডিরেক্ট আমার কাছে কল এসেছিল। এখন কি হয়, কিছু কাস্টিং এজেন্সি আছে যারা মাঝখান থেকে কাস্টিং করে এবং এই ধরনের, এবং সেক্ষেত্রে তখন কমিউনিকেশনে একটা অসুবিধে হয়। যদিও আমি বলবো এই যারা মাঝখানে থেকে কাজ করেন তারা কাজ করেন বলে অনেক লোকের কাজ হয়েছে, সেটাও তো ঘটনা, যে এটাও একটা প্রফেশন এখন দাঁড়িয়েছে, কিন্তু খুব অসুবিধাপূর্ণ। এই যে মানে বাইরের কাজগুলো, বিশেষ করে বম্বে টম্বের কাজগুলো তাদের মাধ্যমে যখন আসে তখন অনেক রকমের অসুবিধার মধ্যে পড়তে হয়। আরেকটা অসুবিধার জায়গা হচ্ছে এখন ফলোয়ার্স দেখে কাস্টিং করা হয়। হ্যাঁ, এখন ফলোয়ার্স দেখে কাস্টিং করা হয়। ইয়েস, ফলোয়ার্স দেখে কাস্টিং করা হয়। ফলোয়ার্স দেখে তুমি তাকে দেখে কি বুঝতে পারছো? সে ভালো নাচেও, যদি আমাকে যদি একজন এই দেখে, আমার ধর আমাকে সাপোজ চেনে না, আমার ফলোয়ার্স দেখে সে আমাকে কাস্টিং করলো, সে আমাকে কি দেখবে? ফলোয়ার্স মানে সে তো আমার অ্যাক্টিং স্কিল দেখতে পারবে না, তাহলে তাকে ছবি দেখতে হবে। যে সে কি দেখবে, হয় আমি নাচছি, না আমি বাগানে ঘুরছি, না আমি ঠাকুর বানাচ্ছি, না আমি তার জন্য তো সে আমাকে নেবে না। হ্যাঁ, আমার দর্শক কি হচ্ছে, আমার দর্শক যেগুলো আমার দেখতে পায় না সেই অনুযায়ী আমাকে লাইক করে, আমাকে ফলো করে, যে দিদি এটাও পারে, তারা তো আবার দেখবে, হয় আমি নাচছি, নয় আমি গাইছি, নয় আমি আড্ডা দিচ্ছি, নয় আমি কিছু না কিছু করছি, তো সেটা দেখে তো বিচার হবে না আমি কত ভালো অভিনয় করি। সেরকম সিমিলার আরেকজনের ক্ষেত্রেও, সে নাচছে, ঘুরছে, রিল করছে, হাসছে, খেলছে, তা দিয়ে তো তার বিচার হবে না যে তার থিয়েটার ব্যাকগ্রাউন্ড আছে কিনা, সে অভিনয়টা করতে পারে কিনা, বা আমার মনে হয় যারা ফলোয়ার্স দেখে কাস্টিং করে, এটা বম্বেতেও খুব হয়, এটা সাউথেও হয়, সাউথে হচ্ছে, এবং আমাদের এটা হ্যাঁ এটা কি সময়ের জন্য হয়েছে? প্রযুক্তির কুপ্রভাব, এটা হচ্ছে প্রযুক্তির কুপ্রভাব। যদি হয় তাহলে তো বলতে হয় এমন এখনো তো অনেকে আছে যারা নিজেদেরকে মানে সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে রেখেছে। হ্যাঁ, আছে, কিন্তু নতুন কেউ নিজেকে সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে রেখে নাম করুক তো দেখি আমি। তুই যাদের কথা বলছিস তারা নিজেকে প্রমাণ করে ফেলেছে, আজকে নানা পাটেকরকে কেউ যদি সোশ্যাল মিডিয়ায় খুঁজতে যায় তাহলে তার মতো মূর্খ তো কেউ নেই। কিন্তু নতুন কেউ যে হয়তো ওই ক্ষমতাটা রাখে, সে সোশ্যাল মিডিয়া সে যদি সোশ্যাল মিডিয়ায় নাও আসে, সোশ্যাল মিডিয়া তাকে খুঁজে নেবে। আমার যদি সত্যিই ট্যালেন্ট থাকে তাহলে সোশ্যাল মিডিয়া এমন একটা যার কুপ্রভাব আছে আর যার সুপ্রভাব আছে, আমাকে খুঁজে নেবে, কিন্তু আমাকে খুঁজে নেবে। আমার যদি সেই ট্যালেন্টটা থাকে, সোশ্যাল মিডিয়া এমন একটা মিডিয়াম যে আমাকে খুঁজে নেবে। সুতরাং আমি বলছি যে সোশ্যাল মিডিয়া দেখে যেই সব মানে যারা কাস্ট করে তাদের ম্যাক্সিমাম একটা দুটো, মানে লাগলে তুক না হলে তার একটা দুটো হয়তো ঠিক হতে পারে, কিন্তু সেটা প্রথা হওয়া উচিত নয়, সেটা প্রসেস হওয়া উচিত নয়। গত কয়েক বছরের ক্ষেত্রে আমি যদি একটু ফিরে তাকাই, তাহলে কোন কোন চরিত্রগুলো যেটা করে মনে হয়েছে যে না, এই চরিত্রগুলো আমি কখনো ভাবিনি, কিন্তু সেই চরিত্রগুলো কাল্ট চরিত্র, ছবিগুলো কাল্ট ছবি, এবং সেই ছবিগুলো থাকতে পারাটা যেহেতু ডেস্টিনিতে বিশ্বাসী, যেহেতু
ঈশ্বরে বিশ্বাসী, সময়ের সাথে সেই কাজে বিশ্বাসী, সেই অপরাজিতা আঢ্য কত বছর হয়ে গেল দেখতে দেখতে ইন্ডাস্ট্রিতে। 29 ইয়ার্স। এবারে 29 হলো, মানে জুলাইতে 28 বছর শেষ হয়ে 29 বছরে পা দিলাম। সাকসেস পেতে গেলে অপমান সহ্য করতে হয়, সাকসেস পেতে গেলে মানুষের কটাক্ষ সহ্য করতে হয়। এইটা হওয়াটা না খুব জরুরি। অ্যাকচুয়ালি আমি মনে করি যে সমালোচনা করতে ট্যালেন্ট লাগে না, সমালোচিত হতে ট্যালেন্ট লাগে, তাই না? আমি কারো সমালোচনা করবো তাতে আমার কোনো ট্যালেন্ট নেই, কিন্তু যাকে নিয়ে সমালোচনা করছি সে ট্যালেন্টেড, সেই জন্যই তাকে নিয়ে সমালোচনা হচ্ছে। সুতরাং সেটাকে আশীর্বাদ হিসেবে নেওয়াই ভালো। আর কটাক্ষ আমি কোনোদিনই গায়ে মাখিনি, কটাক্ষ গায়ে মাখলে তো আমি অপরাজিতা আঢ্য হয়েই উঠতাম না। সুতরাং কটাক্ষ আমি কোনোদিনই গায়ে মাখিনি, এখনও মাখি না, মাখবও না জীবনে। আমি কোনোদিন নিজেকে নির্ভুল, আমি খুব ভালো এসব প্রমাণ করার চেষ্টা করি না, আমি এরকমই। 29টা বছর জার্নিটা একটা দারুণ জার্নি। সেই জার্নির কোন কোন জিনিসগুলো মনে হয় আজকে মনে রাখে এই জার্নিটার? 29 বছরে আমি যাই পেয়েছি সেটা আমার ধৈর্যের জন্য পেয়েছি, এবং সেটাই যদি আমি ধরে রাখতে পারি এবং তার সঙ্গে যেভাবে নিজেকে শিখিয়েছি, কোনোদিন কারোর সঙ্গে কম্পিটিশন করিনি, বিশ্বাসও করি না, সবসময় নিজের সঙ্গে কম্পিটিশন করি। আজ এক পা হাঁটবো তো কাল দু পা হাঁটবো, এবং সেই মানসিকতা যতদিন রাখতে পারবো আর ব্রেনটা যতদিন চালাতে পারবো ততদিন আমি মনে করি যে আমি এগোবো। 29 বছরে কি কি বদলে গেছে ইন্ডাস্ট্রি? যদিও কিছু বদলে থাকে, বদলটা খুব একটা ভালো বদল হয়নি। মানে মাঝখানটায় আমরা যেরকম সুন্দর কাজ করেছি, যেরকম উৎকৃষ্ট জায়গায় গিয়েছিল এবং সব কিছুই এত সুন্দরভাবে দাঁড়াচ্ছিল, সেটা লাস্ট 10 বছরে কিচ্ছু হয়নি। লাস্ট 10 বছরে যেটা হয়েছে সেটা একদমই ভালো হয়নি, যা হয়েছে তা খারাপই হয়েছে, খুব একটা ভালো কিছু হয়নি। এর থেকে অনেক বেটার হতে পারতো এবং এর থেকে অনেক বেটার আশা করছি। সুতরাং আমাকে শেষ 10 বছরের যদি কিছু বলা হয় যে এটা কি ভালো, আমি বলবো যা হয়েছে খুবই খারাপ হয়েছে, কিছু ভালো হয়নি। অনেক চরিত্র আছে, কিন্তু অপরাজিতা কাকে পছন্দ করে? কোন চরিত্রটা, কোন মেয়েটাকে অপরাজিতা খোঁজে? কুরুক্ষেত্রের অনন্যা গুহ। আমি একটা সিরিয়াল করেছিলাম কুরুক্ষেত্র, এবং তাতে অনন্যা গুহ যে চরিত্রটা, ওটাই আমার ইন্সপিরেশন, ওটাই আমি সবসময় মাথায় রাখি এবং ওটাই আমাকে এগিয়ে নিয়ে যাবে। অপরাজিতার মাঝে মাঝে মনে হয় না অনন্যারা ফিরে আসুক, এরকম প্রচুর অনন্যাদের দরকার। আমি মনে করি প্রত্যেকটা মেয়ের মধ্যে অনন্যা গুহ বাস করে, চাইলে তারা প্রত্যেকে অনন্যা গুহ হতে পারে। আমি মনে করি অনন্যা গুহকেও দেখানো হয়েছিল একটা সাধারণ মহিলা, যার একটা অ্যাক্সিডেন্টে যে হুইল চেয়ার হয়ে গিয়েছিল, সে যদি ওই জায়গায় যেতে পারে, তাহলে আমি মনে করি প্রত্যেকটা মহিলার মধ্যে অনন্যা গুহ বাস করে এবং প্রয়োজনে সেটা জাগ্রত হয়। কারণ প্রত্যেকের মধ্যে যেরকম মা লক্ষ্মী আছে, মা দুর্গা কালীও কিন্তু আছে। প্রয়োজনে আমরা ভুলে যাই, আমরা ভুল হয়ে থাকি, যখন আমাদের শীতঘুম ভাঙে তখন কিন্তু আমরা সত্যি সেই জায়গাটা দেখাতে পারি এবং জাগ্রত হতে পারি। সুতরাং কদিন ধরে একটা জিনিস বেরোচ্ছে না, যে চুড়ি পরা নিয়ে একটা কি চলছে, চুড়ি, হ্যাঁ যাই হোক, তো চুড়ি হচ্ছে কিন্তু শক্তির প্রতীক। আমি চুড়ি পরে, আমি জানি যে রানী পদ্মাবতী যখন জহরপুর ব্রত করেছিলেন তখন তিনি সেজে গুজেই করেছিলেন, পুরো শৃঙ্গার করে করেছিলেন। সুতরাং একটা মেয়ে চুড়ি পরে সাজে মানে তার মধ্যে কিন্তু সাংঘাতিক ক্ষমতা। যেরকম একটা মানুষ সিনেমা দেখতে দেখতে কাঁদে মানে সে ততটাই বলিষ্ঠ। একটা মানুষ খুব সহজে কেঁদে ফেলে মানে সে কিন্তু খুব অনেক বড় জায়গায় যেতে পারে, সে খুব বলিষ্ঠ। কেউ একটা সিনেমা দেখতে দেখতে কাঁদে, সে কেউ একটা গান গাইতে গাইতে কেঁদে ফেলে, গলা ধরে যায়, কেউ একটা, তার মানে সেই মানুষটা ততটাই বলিষ্ঠ মানুষ। সুতরাং যে চুড়ি পরে সে কিন্তু মুন্ডুও কাটতে পারে। তাই দুর্গাপুজো আসছে তো, সো আজকের অপরাজিতা তো জানে অপরাজিতা বাউন্সার নিয়ে ঠাকুরের সামনে গিয়ে মায়ের সামনে অঞ্জলিটা দেবে, কিন্তু যে অপরাজিতা তখন ছোট্ট অপরাজিতা দৌড়ে দৌড়ে চলে যেত, বিশেষ করে হাওড়ায় যেহেতু বাড়ি। না, আমার বিয়ের পরে হাওড়াতে প্রচণ্ড রেস্ট্রিকশনস ছিল এবং 9টার মধ্যে বাড়ি ঢোকা ছিল। তো যে বছর আমার বিয়ে হলো সে বছর আমি প্রথম কলকাতায় ঠাকুর দেখলাম ওইভাবে। হ্যাঁ, আমি এই দিককার ঠাকুর কোনো দিন দেখতে আসিনি, ওই মোহাম্মদ আলী পার্ক, কলেজ স্কোয়ার এইসব দেখতে যেতাম, এদিকে কোনো দিন আসিনি। তো আমার বিয়ে হওয়ার পরে এখানে এসে দেখলাম মানে
থিমের ঠাকুর, বুঝতে পেরেছিস? এবার রাত্রির বেলা ঘুম থেকে উঠে ননদ আমি সবাই যা জামা পরে শুয়েছিলাম সেই পরেই ঠাকুর দেখতে চলে গেলাম। সকালবেলা আমার শাশুড়ি চিৎকার করছে আর বলছে ঝাড় দিতে, হ্যাঁ পুজোর সময় সবাই ভালো জামা কাপড় পরে, অত ভালো জামা কাপড় এলি গেলি ভালো জামাটা তো পরে যাবি, ওই ছেঁড়া জামা পরে ঠাকুর দেখতে চলে গেলি। তো সেটা খুব মজা লেগেছিল। ওই পরপর 2-3 বছর পুজোটা আমরা খুব এনজয় করেছি। অপরাজিতার নানা চরিত্র নিয়ে আমরা বারবার বলেছি, যে বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা করেছি, কিন্তু যেটা একদম শেষে এসে যেটা জানতে চাইব, আগামী দিনে তো আরও কাজ হবে, কিন্তু অপরাজিতা প্রমাণ করেছে ছোট পর্দা বড় পর্দা বলে কিচ্ছু হয় না। যে পর্দায় যখন থাকবো সেই পর্দায় অভিনেত্রী সে যে কোনো মাধ্যমেই থাকুক, ছোট পর্দায় থাকুক, বড় পর্দায় থাকুক, বিজ্ঞাপনে থাকুক, স্টেজে থাকুক, রাস্তায় থাকুক। আমি যদি রাস্তায় স্ট্রিট ড্রামাও করি তাহলেও যদি আমার মধ্যে ক্ষমতা থাকে মানুষ আমাকে দেখবে। এমন কোনো চরিত্র আবার মনের মধ্যে দানা বাঁধছে যে আবার সেটা করার অপেক্ষা? কারণ একটা জিনিস ছিল, মানে প্রাক্তনের চরিত্রটাও একটা অন্য মাত্রা পেয়েছিল। আবার যদি আমি বেলা শেষে বা বেলা শুরুর, মানে বেলা শেষে বেলা শুরুর যে দুটো সিকোয়েন্সের যে চরিত্রটা, সেটা অন্য মাত্রা। আর তার সঙ্গে ছিল এটা আমাদের গল্প, অন্য অপাকে আমরা পেয়েছি। তো এমন কোনো চরিত্র আমার মনে হয় যে এবার আমি যে চরিত্রটা করতে চাই সেটা দুটো লোকই লিখতে পারবে, এক মানুষই, এক আমি। যে ধরনের চরিত্র আমি করতে চাই, কারণ মানুষই আমাকে ভীষণভাবে চেনে, আর আমি, আর না হলে তুই, আমাদের তিনজনের মধ্যে কাউকে গল্পটাকে লিখতে হবে। তবেই কিন্তু সেই চরিত্রটা আমি বলতে পারবো দাবি রেখে যে হ্যাঁ এই চরিত্রটাই আমি করতে চেয়েছিলাম। এই তিনটে মানুষের বাইরে কেউ নেই আমাকে নিয়ে ওই চরিত্রটা লেখার। সুতরাং ডিরেকশন তো পরে আসছি আমি, সেটা তো আগে তো মানে কাঠামোতে মাটি দিতে হবে। সুতরাং আমি যে চরিত্রটা করতে চাই সেই চরিত্রটা নিয়ে হয় আমাকে বলতে হবে, তোকে লিখতে হবে, বা তোকে ভাবতে হবে, তোকে লিখতে হবে, বা মানুষকে ভাবতে হবে, মানুষকে লিখতে হবে। তার বাইরে আমি মনে করতে পারছি না। যে আমি প্রত্যেকের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে আমি যেটা করতে চাই, অনেক ভালো চরিত্র আমি করবো ডেফিনেটলি আরও, কিন্তু আমি যে চরিত্রটা করতে চাই সেই চরিত্রটা অন্য কারোর মাথায় এই মুহূর্তে আসবে। সামনে আমরা জানি আমরা যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা খুব অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা সবাই জানি, কিন্তু তবুও আমরা ভীষণভাবে প্রত্যাশী আমাদের নিশ্চয়ই কিছু ভালো হবে এই আশা। কারণ সামনেই মা দুর্গা আসছেন, আর মা আসছেন মানে আমরা সবসময় তার কাছে প্রার্থনা করব, মা তুমি আমাদের সকলকে সুখ শান্তির সঙ্গে সঙ্গে কোথাও না কোথাও আমাদের সুরক্ষার দায়িত্ব সম্পূর্ণ তোমার হাতে। তাই তুমি ছাড়া আমরা সুরক্ষা পাবো না, সুরক্ষা পাওয়া সম্ভব নয়। কিন্তু তবুও আমাদের অনুষ্ঠান শেষ করতে হয়, আর শেষ করার আগে আবারও বলবো যে প্লিজ সবাই সুস্থ থাকার চেষ্টা করুন, শান্তিতে থাকার চেষ্টা করুন। লোকা সমস্তা সুখিনো ভবন্তু, প্রত্যেকে শান্তিতে থাকুক, ভালো থাকুক, শান্তি পাক। পুজো তোমার কাছে খুব ভালো কিছু বার্তা নিয়ে আসো। আই হোপ সো। থ্যাংক ইউ। আপনারা দেখছেন বাংলা জগৎ।